ওকে, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে এবং সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবা। হোপফুলি সব কিছু ঠিক আছে। সেটা একটু করে দাও। তো আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবা। আজকে খুবই চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের আজকে ইনশাল্লাহ ক্লাস হবে। অ্যান্ড তোমরা সবাই যারা ক্লাসে যুক্ত হয়েছো তারা একটা প্লিজ ক্লাসটা একটু শেয়ার করে দিবা। ওকে, সো দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই যুক্ত হয়ে গেছো। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমরা শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাস। অ্যান্ড আজকে হচ্ছে আমাদের ক্লাস হবে ধাতুর উপর। অলরেডি অনেক শেয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড হোপফুলি আমরা সবাই দেখতে পাচ্ছি এবং সব কিছু শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো অলরাইট, তাহলে আমরা শুরু করতে পারি। যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী তোমরা কারা কারা 24 ব্যাচের রয়েছে আমাকে একটু জানাও যে কারা কারা এবছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে এবং কারা কারা 24 ব্যাচের রয়েছে আমাকে একটুখানি তোমরা জানিয়ে দাও, তাহলে আমি ক্লাসটা আরম্ভ করতে আমার জন্য সুবিধা হবে। ফাইন, তো অনেকে যুক্ত হয়েছো এবং সবাই একটু জানিয়ে দাও আর তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের টাইম লাইনে রেখে দাও যাতে করে পরবর্তীতে সবাই আমাদের এই ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, সো ঠিক আছে। অ্যান্ড অনেকেই আমি দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকেই আমাদের সঙ্গে হচ্ছে যুক্ত হয়েছো। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি শুরু করি আর কথা না বাড়াই। অনেকেই যুক্ত হয়েছো, হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, তোমাদের টাইমলাইনে রেখে দাও যাতে করে পরবর্তীতে সবাই। ঠিক আছে, ওকে। তাহলে আলহামদুলিল্লাহ যারা যুক্ত হয়েছো তাদেরকে নিয়ে ক্লাসটা কন্টিনিউ করা যাক। ঠিক আছে, তো স্টার্ট। ওকে, আমি 24 ক্লাস গ্রুপে হওয়ার কথা না, এটা তো আমাদের ফ্রি ক্লাস, তো এটা কোনো গ্রুপে কেন হবে বলো? এটা তো আমাদের ফ্রি ক্লাস। ওকে, সো এই জন্য হচ্ছে আমাদের এইখানে আমাদের এই ক্লাসটা হচ্ছে। ঠিক আছে, বাকিরা আশা করি দেখতে পাচ্ছ এবং সবকিছু ঠিক আছে। অ্যান্ড আজকের ক্লাসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এমন একটা টপিকের উপর আসলে আমি ক্লাস নিব যে টপিকটা পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে এবং এই টপিকটা পরীক্ষার জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট। এই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি ভালো আছো এবং এই অ্যাডমিশনে তোমাদের মোটামুটি তোমাদের যেই কাঙ্ক্ষিত যেই জার্নি সেটা ঠিকঠাকভাবে আমি আশা করি যে তোমরা সেটাকে কাজে লাগাচ্ছ এবং সেই কাজে লাগিয়ে তোমরা সময়টা পার করতেছো। তো অ্যাডমিশন আসলে খুব স্বল্প সময়, এখানে খুবই কম সময়ে নিজের জায়গা থেকে সেরা প্রস্তুতিটা নিতে হয়, তা না হলে আসলে অ্যাডমিশনে ভালো করা যায় না। তো এই সেরা প্রস্তুতি নিতে গেলে তোমাকে অবশ্যই সেরা মেন্টরশিপের কাছে সেরা মেন্টরশিপ তোমাকে নিতে হবে এবং তোমাকে গাইডলাইন ভিত্তিক, গাইডলাইন ছাড়া আসলে এই সময়টা তোমাকে পার করা যাবে না। সো গাইডলাইন নিয়েই হচ্ছে তোমাকে এই সময়টা পড়ে পার করতে হবে। ঠিক আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, হোপফুলি তোমরাও ভালো আছো। তো যারা যুক্ত হয়েছো আমরা তাদেরকে নিয়ে শুরু করি। তাহলে আমরা কি স্টার্ট করতে পারি? আমারও কি ক্লাস করব না, কি পরের গ্রুপে ক্লাস করলে হবে? হ্যাঁ, পেইড গ্রুপে তো এই টপিকটা আবার আমাদের শিডিউল ভিত্তিক যেভাবে আছে সেভাবেই হবে। আর চাকরি পরীক্ষার কোন কোর্স আছে? হ্যাঁ, মাত্র 25তম ব্যাচ, যেটা জবের ব্যাচ, সাহিত্য ব্যাকরণ একসাথে শেষ হলো এবং 27তম ব্যাচটা শীঘ্রই আসবে। এখন একটু অ্যাডমিশনের ঝামেলার কারণে আমি জবের ব্যাচটা আনতে পারতেছি না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, অনেকেই সালাম দিয়েছো। একটু তোমরা বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যাতে করে সবাই মিলে আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। ঠিক আছে, তো এই পেজে এর আগেও বেশ কিছু ফ্রি ক্লাস হয়েছে, তো আজকে আমরা এই ফ্রি ক্লাসটা নিয়ে হচ্ছে আলোচনা করবো। এন্ড আজকের টপিক আমাদের ধাতু। ওকে ফাইন, তো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো প্রথমত দেখো ভাইয়া, ধাতু জিনিসটা আসলে কি? ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। ধাতু কি বলো? ক্রিয়ার মূল অংশ। ক্রিয়ার কি বলো? ক্রিয়ার মূল অংশ। এই যে ক্রিয়ার মূল অংশ, এইটাকে বলা হয়, এটা হচ্ছে ধাতু। তাহলে ধাতু কাকে বলো বলতো? ক্রিয়াপদের রুট বা ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কথা কি বুঝতে পেরেছো? ক্রিয়াপদের রুট বা মূল অংশকে বলা হয় ধাতু। যেমন খেয়াল করো, ধরো আমি একটা ক্রিয়া লিখলাম। ক্রিয়াটা হচ্ছে কি? ধরো আমি বললাম যে সে ভাত খাচ্ছে, তাহলে এইটা একটা ক্রিয়া। এখন বলো তো, এই যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াপদের রুট বা এই ক্রিয়াপদের মূল অংশটা কি? আমাকে বলো তো।
খাচ্ছে ক্রিয়াপদের মূল অংশটা কি বলো। খাচ্ছে যে ক্রিয়াপদটা আছে এই ক্রিয়াপদের মূল অংশটা কি? ঠিক আছে, পেইড ব্যাচে কয়টা ক্লাস হয়েছে? ইংরেজি একটা ক্লাস হয়েছে, আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 3.0 কোর্সে পেইড ব্যাচে ইংলিশ একটা ক্লাস, জিকে একটা ক্লাস, আর বাংলা এখনো পেইড ব্যাচে কোনো ক্লাস হয় নাই। সো যারা ভর্তি হবা তারা দ্রুত ভর্তি হয়ে যাও সবগুলো ক্লাস শুরু করার আগে। হ্যাঁ, প্রায় 1 বছর পরে ভাইয়ের ক্লাসে আসলাম, ওকে থ্যাংক ইউ। পেইড ব্যাচে কিভাবে ভর্তি হবো? এই যে দেখো আমাদের এখানে পিন পোস্টে কমেন্ট করে দেওয়া আছে, আর তাছাড়া আমাদের যেই পেজের ইনবক্সে নক দিলে লিঙ্ক দিবে, সেখান থেকে ক্লাসটা করে নিও। ঠিক আছে, কোর্সটা কিনে নিও। পেইড ব্যাচে কিভাবে ভর্তি হবা? আমাদের পেজের ইনবক্সে নক দিবা যে ঢাবি খ কোর্সটা কিনতে চাই, তাহলে লিঙ্ক দিবে। ওকে, সো আমাকে বলো খাচ্ছে, এই যে খাচ্ছে ক্রিয়াটা আছে, বলো তো এই খাচ্ছে ক্রিয়া এটার রুট অংশ কি? ভেরি গুড, উত্তর করেছে এমডি আলী হোসেন। তাহলে সে বলেছে এই খাচ্ছে ক্রিয়ার রুট অংশ হচ্ছে খা, বুঝছো? তাহলে এই যে খা এটা হচ্ছে ধাতু, এটা কি বলতো? এটা হচ্ছে ধাতু। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ধাতু কি? ধাতু হচ্ছে ক্রিয়াপদের রুট অংশ। আচ্ছা এইবার বলতো, আমি বললাম যে আমি কাজটা করলাম, এখন বলতো এই যে আমি কাজটা করলাম, এই করলাম এই ক্রিয়ার ভিতরে বলতো মূল অংশটা কি? করলাম এই ক্রিয়ার মধ্যে মূল অংশটা কি বলতো? একজন বলছে খাচ্ছ, না খাচ্ছ এটা কি রুট অংশ? বলো, এটা কি মূল অংশ? না, এটা কিন্তু মূল অংশ না, খাটা হচ্ছে মূল অংশ। ঠিক আছে, এটা চেনার কৌশলটা কি সেটা আমি বলে দিব। এরপর আমি দেখতে পাচ্ছি যে রাকিব হোসেন বলেছে যে কর, তাহলে করলাম ক্রিয়াপদের মূল অংশ কি বলতো? কর। ওকে ফাইন, কর। হ্যাঁ, পেইড ব্যাচে কি ক্লাস হবে? হ্যাঁ, পেইড ব্যাচে ক্লাস হবে। পেইড ব্যাচে অলরেডি বাংলা কোনো ক্লাস হয় নাই এখনো, জিকে একটা ক্লাস হয়েছে, ইংলিশ একটা ক্লাস হয়েছে। যারা এনরোল করবা এনরোল করে ফেলো। তো হোপফুলি ব্যাপারটা বুঝতে পারছো যে আসলে কি ঘটনাটা হচ্ছে যে রুট অংশ যেটা এইটা হচ্ছে কি ধাতু, বুঝছো? এখন খেয়াল করো, এই যে মূল অংশ যেটা এইটাকে আমরা বলি এটা হচ্ছে কি আমাদের ধাতু। ফাইন, তো এখন খেয়াল করো এই যে ধরো চলে, এই শব্দটাকে আমরা যখন বিভাজন করলাম বা বিশ্লেষণ করলাম তখন দেখা যায় এই যে দেখো এই চলে এই যে শব্দটা এটাকে আমরা বলছি এটা হচ্ছে ক্রিয়ামূল। এটা কি বলতো? এটা হচ্ছে ক্রিয়ামূল। আর এইটাকে বিশ্লেষণ করলে পাই কি? চল যোগ এ, এই চলে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এটা কি ক্রিয়া প্রকৃতি, আর এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে যেটা মূল অংশ যেটা এই চলে, এই চলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ক্রিয়ামূল। এটাকে কি বলতে পারি বলতো? ক্রিয়ামূল, রাইট? আর এই যে চলটা হচ্ছে কি? ক্রিয়া প্রকৃতি। কি বলো? ক্রিয়া প্রকৃতি, রাইট? আর এই যে এটা আছে, এই এটাকে আমরা বলি এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে হোপফুলি ক্রিয়া প্রকৃতি কি আর ক্রিয়া বিভক্তি কি এটা আমরা বুঝতে পারছি। ওকে ফাইন, এইবার আসো এখানে একটা কনসেপ্ট দেওয়া আছে, এই কনসেপ্টটাতে আমরা একটু দেখি। প্রথমত আমাদের ধাতুটা 3 প্রকার। মজার ব্যাপার হচ্ছে ধাতু কত প্রকার? যত প্রকারই আছে সবকিছু ঘুরে ফিরে এই 3 প্রকার। মানে ধাতু, এই ধাতু কয় প্রকার? 3 প্রকার। ওই ধাতু কত প্রকার? 3 প্রকার। ভাই অফলাইনে ভর্তি না হয়ে অনলাইন ক্লাস করলে কি কভার করা যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না? কিন্তু নিয়মিত ক্লাস করলে, নিয়মিত এক্সাম দিলে অবশ্যই কভার করা যাবে। অফলাইনে করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ইভেন অফলাইন থেকে অনলাইনে অনেক ফ্যাসিলিটি অনেক জায়গা থেকে অনেক বেশি। আমি এগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো আস্তে আস্তে, আমি আগে কনসেপ্ট আগে শেষ করি। তো এরপর খেয়াল করে দেখো মৌলিক ধাতু। তাহলে ধাতু 3 প্রকার, কি কি? ভাই আল্লাহ, ধাতু 3 প্রকার কি কি বলো? একটা হচ্ছে মৌলিক ধাতু, ধাতু 3 প্রকার, তার ভিতরে একটা হচ্ছে মৌলিক ধাতু, আর একটা হচ্ছে সাধিত ধাতু, আর একটা হচ্ছে যৌগিক ধাতু। কথা কি বুঝতে পারছো? তাহলে ধাতু কয় প্রকার বলো তো? 3 প্রকার। কি কি? জোরে জোরে বলো। কি কি? মৌলিক ধাতু। কি কি? সাধিত ধাতু। আরেকটা কি? যৌগিক ধাতু। আবার বলছি, মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক ধাতু। আবার এই যে মৌলিক ধাতু আছে এটা আবার 3 প্রকার। কি কি? নাম্বার 1 একটা হচ্ছে বাংলা ধাতু, একটা কি ধাতু? বাংলা ধাতু। আরেকটা কি ধাতু? সংস্কৃত ধাতু। ওকে, আরেকটা কি ধাতু? আরেকটা হচ্ছে বিদেশি ধাতু। এই হচ্ছে আমাদের কি বলতো মৌলিক ধাতু 3 প্রকার। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন সাধিত ধাতু যেটা, এটা কত প্রকার বলো? ওই যে আমি আগে বলছি ধাতু রিলেটেড সাধারণত সব প্রকারই আবার 3 প্রকার হয়। তাহলে এই সাধিত ধাতু আবার কয় প্রকার বলতো? 3 প্রকার। কি কি? নাম ধাতু, নাম ধাতু, তারপর কি? প্রযোজক ধাতু, প্রযোজক ধাতু, আরেকটা কি? আরেকটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। কি? কর্মবাচ্যের ধাতু। ওকে, এই হচ্ছে আমাদের ধাতু রিলেটেড প্রকার। এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যৌগিক ধাতু কত প্রকার, উত্তর হচ্ছে কোনো প্রকার নাই, অর্থাৎ যৌগিক ধাতুর কোনো প্রকার নাই। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, মৌলিক ধাতু এটা 3 প্রকার, ঠিক আছে? সাধিত ধাতু এটা 3 প্রকার, যৌগিক ধাতু এটার কোনো প্রকার নাই। মৌলিক ধাতু 3 প্রকার কি কি? বাংলা, সংস্কৃত, বিদেশি। নাম ধাতু, সাধিত ধাতু 3 প্রকার, নাম ধাতু, প্রযোজক ধাতু, আরেকটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বলো তো প্লিজ,
ভাইয়া পেইড ব্যাচে ভর্তি হলে কি পিডিএফ পাবো? পিডিএফ না, পেইড ব্যাচে ভর্তি হলে তুমি কোশ্চেন ব্যাংক পাবা, হার্ড কোশ্চেন ব্যাংক বই কুরিয়ারে পাবা, মডেল টেস্ট পাবা, ওএমআর পাবা, এগুলো পেইড ব্যাচে ভর্তি হলেই সব পাবা। শুধু পিডিএফ তো পাবাই, এক্সাম দিতে পারবা, নেগেটিভ মার্কিং সহ এক্সাম দিতে পারবা। তো পেইড ব্যাচে ভর্তি হলে তোমরা সবই পাবা। ওকে, সো যারা পেইড ব্যাচে এখনো ভর্তি হও নাই, আমাদের এর আগে এই অফারটা ছিল 700 টাকা ছাড়ে, এখন এটা 600 টাকা ছাড়ে, সামনে আরো অফার কমে যাবে। এখন ভর্তি চলতেছে 2400 টাকা, 3000 টাকার কোর্স 2400 টাকা দিয়ে ভর্তি চলতেছে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বলো তো এই প্রকারটা বুঝাইতে পারছি? ফাইন। এইবার আসো আমরা একটু ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ ভাইয়া, এত ধাতু কই থেকে এলো? হ্যাঁ এগুলো আছে এই জন্য। আপনি কি অসুস্থ? না, অ্যাকচুয়ালি অসুস্থ না, তেমন না, অসুস্থ হলেও তেমন না। সকালবেলা ঘুম থেকে উঠছে, বাট তোমাদের তো ক্লাস আছে, ক্লাসটা মিস করা যাবে না, তাই না? আচ্ছা, কোর্স ফি কত? কোর্স ফি 2400 টাকা, 2400 টাকা। ওকে, এইবার আসো আমরা একটু এইখানে আসি। প্রথমত একটু বাংলা ধাতু শোনো। এই যে মৌলিক ধাতু 3 প্রকার, মনে আছে কি কি? মৌলিক ধাতু যে 3 প্রকার কি কি মনে আছে ভাইয়া? বলো তো। একটা কি? একটা বাংলা ধাতু, আরেকটা কি? আরেকটা হচ্ছে সংস্কৃত ধাতু, আরেকটা কি বলো? আরেকটা হচ্ছে বিদেশি ধাতু। ঠিক আছে, তো এই যে এখানে এই 3 ধরনের ধাতু খেয়াল করো। এই যে এখানে বাংলা ধাতু যেটা আছে, এইটা চেনার কৌশল তোমাদেরকে একটু বলি। এইটা চেনা হচ্ছে, আমরা সাধারণত তুই তুই করে কাউকে বলি না, তুই করে। আচ্ছা আমি কাউকে বললাম যে কেউ কাজটা করবে, তো আমি তাকে কি বলবো বলো তো? আমি কি তাকে বলবো তুই করেন? বলো, আমি কি তাকে বলবো তুই কাজটা করেন? হ্যাঁ এটা বলবো? বলো কি বলবো? তুই করেন এটা বলবো? তুমি করেন এটা বলবো না। তুই তো কারে করে বললে কোন ক্রিয়াপদটা ব্যবহার করি বলো তো ভাইয়া? বলো তো কোন ক্রিয়াপদটা? ভাই আজকের পিডিএফ এর কথা বলছি না, আজকের কোনো পিডিএফ পাবা না, কেবল পেইড ব্যাচে ভর্তি হলেই পিডিএফ পাবা। এখানে জাস্ট ক্লাস করতে পারবা, এখানে কোনো পিডিএফ দেওয়া হবে না। তো এইবার বলো, ভেরি গুড, তাহলে এটা কি বলবো বলো তো? তুই করেন না, আমরা বলবো কি বলো তো? আমরা বলবো তুই কর, রাইট? আমরা বলবো কি বলো? তুই কর। এই যে দেখো এই করটা আছে, এই করটা হচ্ছে বাংলা ধাতু। মানে মনে রাখবা, তুই তুকারি করে করলে, তুই তুকারি করে করলে, আবার বলছি, তুই তুকারি করে বললে, তুই তুকারি করে বললে না, বিভাগ পরিবর্তন দিলে প্রশ্ন সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন যুক্ত হলে কোনো মার্ক কাটবে না। তাহলে তুই তুকারি করে বললে কি হবে বলতো? কাটা যাবে। তুই কর, তুই কর, তুই তুকারি করে বললে তুই কর। এখন মনে রাখবা, যতগুলা তুই তুকারি করে যতগুলা করি সবগুলাই হচ্ছে বাংলা ধাতু। যেমন দেখো, তুই খা, তুই যা, তুই কর, হ্যাঁ, তুই হ, তুই মর, তুই ধর, তুই কাট, হ্যাঁ, তুই কাট, তুই পর, তুই বস। এই যে এগুলো কি বলতো? বাংলা ধাতু। বুঝছো বাংলা ধাতুর কনসেপ্টটা কি বুঝছো? তুই তুকারি করে পড়লে ভারত থেকে ভর্তি হওয়া যাবে না, ভারত থেকে এখন ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। জব ব্যাচে ভর্তি হতে পারবেন, অ্যাডমিশন ব্যাচে না। ফোনপের মাধ্যমে ভারতে বসে টাকা পাঠাতে পারবেন। তো এইবার বলেন ভাইয়া বলেন তো, যে এই যে বাংলা ধাতু, এই বাংলা ধাতু কি বুঝতে পারছেন? তুই খা, তুই মর, তুই কর, তুই ধর, তুই পর, তুই বস। কথা কি ক্লিয়ার? অর্থাৎ যেগুলো তুই তুকারি করলে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সংস্কৃত ধাতু। সেগুলো কি ধাতু? সংস্কৃত ধাতু। কথা কি বোঝা গেছে ভাইয়া? কথা কি বোঝা গেছে? প্লিজ কথা কি বোঝা গেছে? আচ্ছা, হাহা দিচ্ছ কেন? একটা লোক প্রশ্ন করছে ভারত থেকে ভর্তি হওয়া যাবে কিনা। তোমরা হয়তো জানো না যে আমার জবের যে ব্যাচটা আছে সেই ব্যাচে ভারতের অন্তত 50-60 জন স্টুডেন্ট যারা ভর্তি হয়, প্রত্যেকটা ব্যাচে ভারতের স্টুডেন্ট ভর্তি হয়। তোমরা অনেকে না জেনে তার কমেন্টে গিয়ে হাহা দিচ্ছ। তো এইবার বলো, কথা কি বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো ভাইয়া, বাংলা ধাতু এটা কি ক্লিয়ার? বাংলা ধাতুটা কি ক্লিয়ার? প্লিজ বলো তো, বাংলা ধাতু কি ক্লিয়ার? ভেরি গুড, তাহলে এটা আমরা বুঝছি। এইবার আসো আমরা একটু দেখি, এখানে দেখো অনেকগুলো বাংলা ধাতু দেওয়া আছে। যেমন দেখো কর, আক, কহ, কাট, কাত, হ্যাঁ, সবগুলো দেখো তুই তুকারি করে। তুই খা, তুই শুন, তুই পদ, তুই থাক, তুই রাত, তুই কিন, তুই বুঝ, তুই রাখ, তুই বল, তুই ঘস, তুই ধর। দেখ, তাহলে এইটা হচ্ছে কি বাংলা ধাতু। ফাইন। এইবার আসো আমরা একটু দেখি সংস্কৃত ধাতু। তো সংস্কৃত ধাতুটা কি? মনে রাখবা, সংস্কৃত ধাতুটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনে থাকে সাধারণত। এটা এরকম সিঙ্গেল না, যেমন দেখো কর সিঙ্গেল ব্যঞ্জন বসে, এরকমটা না। তো সংস্কৃত নামটাই ভাবো, মনে রাখতে পারবা। দেখো এই সংস্কৃত নামের ভিতরে দেখো যুক্ত ব্যঞ্জন আছে, রাইট? আছে কি নাই? আছে। তো দেখো এই যে সংস্কৃত নামের ভিতরেই যখন যুক্ত ব্যঞ্জন আছে, তখন এই সংস্কৃত ধাতুতে যুক্ত ব্যঞ্জন থাকবে। যেমন দেখো অঙ্ক, দেখো তো এই যে অঙ্ক, অঙ্ক দেখো, অঙ্ক দেখো যুক্ত ব্যঞ্জন আছে না? আছে, ঠিক আছে। ক্রন্ধ দেখো তো যুক্ত ব্যঞ্জন আছে না? আছে। ক্রি দেখো যুক্ত ব্যঞ্জন আছে না? আছে। এই যে দেখো ক্রি, তাই না? এরকম সাধারণত। এরপর এটা, তাহলে দেখো এই ক্রি যুক্ত ব্যঞ্জন আছে না? শ্রু দেখো রফালা যুক্ত ব্যঞ্জন আছে না? আছে। আছে বলো, আছে। গ্রীষ দেখো এই যে এখানে একটা রিকার যুক্ত আছে না? আছে। বন্ধ দেখো এই যে এখানে একটা যুক্ত ব্যঞ্জন আছে না? রক্ষ একটা যুক্ত ব্যঞ্জন আছে না? বলো আছে না? আছে।
এখন রক্ষ এখানে যুক্ত ব্যঞ্জন কি, ওই যে ক্ষীয়, ক্ষীয় কিন্তু নিজেই একটা যুক্ত ব্যঞ্জন, ক্ষীয়কে বিশ্লেষণ করলে পাই কি বলো, ক যোগ মূর্ধন্য স। ওকে, এরপর দেখো স্থা, দেখো স্থা, দেখো যুক্ত ব্যঞ্জন, ক্রি, দেখো রিকার যুক্ত আছে, কৃত, দেখো রিকার যুক্ত আছে, দৃশ, রিকার যুক্ত আছে, দ্রি যুক্ত আছে। সুতরাং এই ধরনের ধাতুগুলো, এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে সংস্কৃত ধাতু। কি ধাতু বলো ভাইয়া, সংস্কৃত ধাতু, ঠিক আছে। সংস্কৃত, শশঙ্ক কি সংস্কৃত, হ্যাঁ সংস্কৃত, কিন্তু এটা তো ধাতু না, এটা তো নাম। তো এইবার খেয়াল করো, তাহলে এইবার দেখো সংস্কৃত ধাতুগুলো কি বুঝতে পারছো। এইবার কয়েকটা আছে যেগুলো কি, যেগুলো যুক্ত ব্যঞ্জনে নাই ভাইয়া, সেগুলো কি, একটা হচ্ছে পট, একটা হচ্ছে কি পট, আরেকটা হচ্ছে গট, দেখো পট, আরেকটা কি গট, আরেকটা কি কথ, আরেকটা কি বুধ, আরেকটা খাদ, আরেকটা হস। এগুলো যুক্ত ব্যঞ্জনে নাই, তবু এগুলো সংস্কৃত। প্রশ্ন হচ্ছে ভাইয়া এগুলো তো বাংলা ধাতু, দাগাই দিতে পারি, কেন দাগাবা। পট, এটা কি তুমি বাংলায় কখনো ব্যবহার করো বলো, না, আমরা বলি কি পর, তুই পর, নট পট। সুতরাং পর বাংলা ধাতু, বাট পট কিন্তু সংস্কৃত ধাতু, আনকমন, যেগুলো আমরা ব্যবহার করি না। আচ্ছা আমরা কি, আমরা বলি তুই আঁক, কিন্তু আমরা কি বলি তুই অঙ্ক, বলি না। আমরা বলি তুই কাঁদ, কিন্তু আমরা কি বলি তুই ক্রন্ধ। আমরা বলি তুই শুন, কিন্তু আমরা কি বলি তুই শ্রু, না। সুতরাং এই যে ধাতুগুলো আছে, এগুলো কেমন ধাতু বলতো, এগুলো আনকমন ধাতু। কি ধাতু, আনকমন ধাতু, যেগুলো বাংলায় ব্যবহৃত হয় না, যেগুলো কি হয় না, বাংলায় ব্যবহৃত হয় না। সুতরাং এই ধরনের ধাতুগুলো কি ধাতু বলতো ভাইয়া, এই ধরনের ধাতুগুলোকে বলা যায় এই আনকমন ধাতু, সেগুলো হচ্ছে সংস্কৃত ধাতু। আমি কি কথা বুঝাইতে পারছি ভাইয়া বলতো, আমি কি কথা বুঝাইতে পারছি। তাহলে সবগুলো অলমোস্ট যুক্ত ব্যঞ্জন দিয়ে, কয়েকটা আছে যেমন পট, গট, কথ, বুধ, খাদ, হস, এগুলো যুক্ত ব্যঞ্জনে নাই, তবু এগুলো সংস্কৃত ধাতু। কারণটা কি বলতো, কারণটা হচ্ছে এই যে ধাতুগুলো আছে, এই ধাতুগুলো এগুলো বাংলাতে ব্যবহৃত হয় না, আনকমন। ভাইয়া এসএসসি সায়েন্স কিন্তু বিভাগ পরিবর্তন করে এক্সাম দিব, কত পয়েন্ট লাগবে স্যার, এটা একটু সার্কুলার আসলে, আমার এই মুহূর্তে এটা জানা নাই, বাট আমি কয়দিন আগে এটা নিয়ে ভিডিও বানাইছি, আবার ভুলে গেছি, বুঝছো। তুমি একটু গত বছরের সার্কুলারটা দেখে নিও, তাহলে তুমি বুঝবা। আচ্ছা এইবার বলো তো ভাইয়া, বুঝতে পারছো, বলো বুঝছো ভাইয়া। আনকমন, যেগুলো বাংলায় ব্যবহৃত হয় না, ঠিক আছে। যেমন আমরা কিন্তু বলি, আমরা বলি তুই ক, তুই ক, কিন্তু আমরা বলি না তুই কথ। আমরা কি বলি তুই কথ, না, ঠিক আছে। তো ফুলি ব্যাপারটা বুঝতে পারছো, রাইট ভাইয়া। তাহলে আমরা মোটামুটি বাংলা ধাতু ক্লিয়ার, সংস্কৃত ধাতু ক্লিয়ার। এবার বলো আমাদের, খেয়াল করো, আমাদের বাংলা ধাতু ক্লিয়ার, সংস্কৃত ধাতু। এবার মৌলিক ধাতুর ভিতর আরেকটা ধাতু বাকি আছে, সেটা কি বলতো ভাই, সংস্কৃত ধাতু আবার বুঝাই দেন। সংস্কৃত ধাতু হচ্ছে যেগুলো যুক্ত ব্যঞ্জনে থাকে বলছি, যেমন দেখো অঙ্ক, ক্রন্ধ, দেখো এই যে যুক্ত ব্যঞ্জন আছে, ক্রি, শ্রু, যুক্ত ব্যঞ্জন আছে। আর যুক্ত ব্যঞ্জন নাই এরকম রয়েছে যে সবুজ কালার যেগুলো করে দিয়েছি, পট, গট, কথ, পুদ, খাদ, হস। তো এগুলো যুক্ত ব্যঞ্জন না থাকলে এগুলো কিন্তু আনকমন, এগুলো আমরা ব্যবহার করি না। আমরা কখনোই বলি না তুই পট, আমরা বলি কি তুই পর। আমরা কখনোই বলি না তুই কথ, আমরা কই কি তুই ক। তো এগুলো আনকমন, সংস্কৃত ধাতু যেগুলো, এগুলো কি আনকমন, বুঝছো ব্যাপারটা কি বুঝতে পারছো। তাহলে আমাদের আর বাকি আছে কি বলতো, বিদেশি ধাতু। তো এখন ভাইয়া খেয়াল করো, বিদেশি ধাতু এইগুলা এরকম একটা ছন্দ দিয়ে তুমি মনে রাখতে পারো। তো ব্যাপারটা হচ্ছে এই যে দেখো, আট খাট ঝুলটুট, আট খাট ঝুলটুট, খেয়াল করো, আট খাট ঝুলটুট, ফিরে মাঙে বিজরে বিগ্রু, জমকে চাহে চেঁচিয়ে ডরে, টেনে লটকে ঠেলে ডাকে। তো এইগুলো হচ্ছে বিদেশি ধাতু, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। খেয়াল করো, আট খাট ঝুলটুট, আট খাট ঝুলটুট, ফিরে মাঙে বিজরে বিগ্রু, জমকে চাহে চেঁচিয়ে ডরে, টেনে লটকে ঠেলে ডাকে। তো এখানে খেয়াল করে দেখো, এই যে যেমন এই আট, এই আট এটা একটা এটা একটা বিদেশি ধাতু, ঠিক আছে। খাট এটা একটা বিদেশি ধাতু, ঠিক আছে। এরপর দেখো ঝুল, এটা একটা বিদেশি ধাতু, বুঝছো। এরপর দেখো টুট, এই টুট কি, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। টুট, টুট মানে কি বলতো, টুট মানে হচ্ছে ছিন্ন হওয়া। টুট মানে কি বলতো, টুট মানে হচ্ছে ছিন্ন হওয়া। ওই যে একটা গান আছে না, হ্যাঁ, টুটা হুয়া, হ্যাঁ, দিল সাস, কি জানি একটা গান আছে, আমি জানি না। তো এটা মানে কি, ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া, ছ্যাঁকা খাওয়া। মানে গার্লফ্রেন্ড যখন তার কাছ থেকে চলে যায়, প্রিয়তমা যখন তার কাছ থেকে চলে যায়, তখন গান গাই টুট। তো এই যে দেখো টুট, এই টুট মানে কি বলতো, টুট মানে হচ্ছে ছিন্ন হওয়া। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, টুট মানে কি, ছিন্ন হওয়া। টুট মানে ছিন্ন হওয়া। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি বিদেশি ধাতু, আট খাট ঝুল টুট। আট মানে কি, আটি বাঁধা। খাট মানে কি, পরিশ্রম করা। ঝুল মানে কি, ঝুলে থাকা। টুট মানে কি, ছিন্ন হওয়া। ফির মানে ফিরা। মাং, মাং শব্দটা হচ্ছে চাওয়া, 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 তাই না। এইখান থেকে বাংলাতে একটা গালি আসছে, কি জানো, মাগনা। কি মাগনা, আমরা বলি না মাগনা।
আবার এই ধাতু থেকে, এই মাগ ধাতু থেকে বাংলাতে একটা গালিও আসছে। এক ধরনের বিশেষ মহিলাকে এই গালি দেওয়া হয়, তাই না? কেন গালি দেওয়া হয়? কারণ এই ধাতুর অর্থ হচ্ছে বিনামূল্যে বা চাওয়া, অর্থাৎ এমন নারী যাকে চাইলেই পাওয়া যায়। এখন কি সেই নারীকে আসলে চাইলেই পাওয়া যায়? পাওয়া যায় না, বরং তোমাকে পেমেন্ট করতে হবে, বুঝছো? তো এই হচ্ছে অবস্থা। মানে ধাতুটার আক্ষরিক অর্থের সাথে আসলে বাস্তবে কিন্তু মিল নাই, তাই না? তো এখন ব্যাপারটা হোপফুলি তোমরা বুঝতে পারছো যে আমরা আট খাট ঝুল টুট ফিরে মাঙে বিজরে বিগ্রু। বিগ্রু মানে কি? বিগড়ে যাওয়া। বিগ্রু মানে কি বলো? বিগড়ে যাওয়া। হ্যাঁ, তাহলে কি বিগড়ে যাওয়া? তো বিগড়ে যাওয়া মানে কি? মানে পরিবর্তন। মানুষ বলে না ছেলেটা বিগড়ে গেছে, বলে না ছেলেটা বিগড়ে গেছে, এইটা হচ্ছে সেইটা। জমকে চাহে, চেঁচিয়ে ডরে, টেনে লটকে ঠেলে ডাকে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি ধাতু বলো তো ভাইয়া? এগুলো হচ্ছে বিদেশি ধাতু। আমি কি বুঝাইতে পারছি? বিদেশি ধাতু। কথা কি ক্লিয়ার বলো তো? বিদেশি ধাতু ক্লিয়ার? একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। কথা ক্লিয়ার বলো? বুঝছো ভাইয়া? প্লিজ বুঝছো? তাহলে আমরা মৌলিক ধাতুর যে বিদেশি ধাতু, তিনটা ধাতু যেগুলো রয়েছে, আমি ওকে ক্লিয়ার? ক্লিয়ার বলো? বুঝছো? আচ্ছা, তাহলে হোপফুলি আমরা বুঝাইতে পারছি। ওকে, তাহলে হোপফুলি বুঝাইতে পারছি। এইবার আসো আমরা এখানে কিছু মৌলিক ধাতু সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানি। ইনফরমেশন কি? এই যে মাগ যে ধাতুটা আছে, এই ধাতুটা এটা হিন্দি থেকে আসছে। কি থেকে আসছে বলতো? হিন্দি থেকে আসছে। ওকে, এই ধাতুটা হিন্দি থেকে আসছে, রাইট? আর হের যেই ধাতু, এটা অজ্ঞাত ধাতু। এটা কি ধাতু বলতো? এটা অজ্ঞাত ধাতু। অর্থাৎ যেই ধাতুটা কি বলো, যেই ধাতুটা মানে কোথা থেকে বাংলা ভাষায় আসছে, কোন ভাষা থেকে আসছে সেটা কেউই জানে না, বুঝছো? তাহলে আবার বলছি, মাগ এটা হিন্দি ধাতু, হের এটা অজ্ঞাত ধাতু। অর্থাৎ এই ধাতুটা কোথা থেকে আসছে এটা কেউ জানে না। আর বাকি যে সকল ধাতু আছে সবগুলো হচ্ছে ফার্সি ধাতু, বুঝছো? তাহলে মাগ হিন্দি ধাতু, হের অজ্ঞাত ধাতু। পরীক্ষাতে প্রশ্ন আসে নিচের কোনটি অজ্ঞাত ধাতু, অর্থাৎ যেই ধাতুটা কোথা থেকে আসছে কেউই জানে না। আর বাকি সবগুলো হচ্ছে কি ধাতু বলতো? ফার্সি ধাতু। কি ধাতু? ফার্সি ধাতু। ওকে, তাহলে তিনটা ইনফরমেশন আমরা জানলাম। এইবার আসো ভাইয়া আমরা একটু দেখি সাধিত ধাতু এটা কয় ধরনের? তিন ধরনের। তাহলে একটা হচ্ছে নাম ধাতু, আরেকটা হচ্ছে প্রযোজক ধাতু, আরেকটা হচ্ছে কর্মবাচ্ছেদ ধাতু। একটা নাম ধাতু, আরেকটা প্রযোজক ধাতু, আরেকটা কর্মবাচ্ছেদ ধাতু। এইবার আসো এইটা বুঝতে হলে তোমাকে এইটাই প্রযোজক ধাতু, কর্মবাচ্ছেদ ধাতু, এটা বুঝতে হলে তোমাকে আগে প্রযোজক কর্তা বুঝতে হবে। কি বুঝতে হবে বলতো? প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা হচ্ছে যে যে কারো মধ্য দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, সেটা হচ্ছে প্রযোজক ধাতু, প্রযোজক কর্তা। যেমন খেয়াল করো, মা শিশুকে চাঁদ দেখায়। এই যে দেখো, মা শিশুকে চাঁদ দেখায়। আচ্ছা বলো তো, মা শিশুকে চাঁদ দেখায়, এই যে বাক্যটা আছে, এই বাক্যে মা শিশুকে চাঁদ দেখায়, এইখানে যে মা আছে, মাটা নিঃসন্দেহে কর্তা, কারণ দেখানোর কাজ মা করতেছে। বাট এই যে মা যে আছে, এই মা সে, খেয়াল করো, এই যে মা আছে, এই মা কিন্তু শিশুর উপর দিয়ে কাজটা, শিশুর প্রযোজনায় কাজটা করিয়ে নিচ্ছে। এই জন্য এই মা হচ্ছে প্রযোজক কর্তা। কি কর্তা বলতো? প্রযোজক কর্তা। তাহলে আমাকে একটু বলো তো, প্রযোজক কর্তা কি বুঝতে পারছো? বলো ভাইয়া, প্রযোজক কর্তা কি বুঝতে পারছো? বলো তো প্লিজ। আবার বলছি, প্রযোজক কর্তা কি? যেই কর্তা অন্য কারো মাধ্যম দিয়ে কাজ করিয়ে নেয়, সেটা হচ্ছে কি বলো? প্রযোজক কর্তা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশু, এই যে বাহিরে কমেন্ট করে না, ঠিক আছে? আচ্ছা, তা এখন খেয়াল করো প্লিজ। তাহলে মা শিশুকে চাঁদ দেখায়, এখানে মা প্রযোজক কর্তা। অর্থাৎ মনে রাখবা যে অন্য কারো, আমি আবার বলছি যে মা শিশুকে চাঁদ দেখায়। আমাদের সাধিত ধাতু তিন প্রকার, একটা নাম ধাতু, আর একটা প্রযোজক ধাতু, আর একটা কর্মবাচ্ছেদ ধাতু। কথা বোঝা গেছে? এখন আগে এই লাইনটা ভালো করে বুঝো। আমি বললাম যে মা শিশুকে চাঁদ দেখায়, এখন মা শিশুর উপর দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, তাহলে মা হচ্ছে প্রযোজক কর্তা। আমি আবার বুঝাচ্ছি, যারা বুঝো নাই তাদের জন্য আমি আবার বুঝাচ্ছি, একটু খেয়াল করো। ধরো আমি বললাম যে মা চাঁদ দেখায়, দেখো মা চাঁদ দেখায়। এখন দেখো তো, মা কি এখানে কাকে দেখাচ্ছে? এটা কি বলা আছে বলো তো? মা কাকে চাঁদ দেখাচ্ছে বা কার প্রযোজনায় চাঁদ দেখাচ্ছে বলো, এটা কি বলা আছে? ইয়েস অর নো? কাকে চাঁদ দেখায় এটা কি বলা আছে? নাই, বলা নাই। তার মানে মা এখানে নিজের কাজ নিজে করতেছে, কারো মাধ্যম দিয়ে করিয়ে নিচ্ছে না। সুতরাং মা কিন্তু এখানে মুখ্য কর্তা। মা কিন্তু কি কর্তা? মুখ্য কর্তা, মানে যে কর্তাই প্রধান, যে কারো মধ্য দিয়ে কোনো কাজ করায় না। এবার খেয়াল করো, আমি বললাম যে মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে কি করায়? মা শিশুকে চাঁদ দেখায়। এখন খেয়াল করো তো ভাইয়া, মা শিশুকে চাঁদ দেখায়। এখন চিন্তা করো, এই যে মা শিশুকে চাঁদ দেখায়, এখন কি মা সিঙ্গেল কাজ করতেছে নাকি কারো জন্য?
কিংবা কারো প্রযোজনায় কাজ করতেছে? মা কি কারো প্রযোজনায় কাজ করতেছে? ইয়েস অর নো বলো। মা কি কোনো প্রযোজনায় কাজ করতেছে? বলো। মা কি কারো জন্য কাজ করতেছে? মা কি কারো মাধ্যম হয়ে কাজ করতেছে? হ্যাঁ, মা এই শিশুর মাধ্যম, অর্থাৎ কাকে দেখায়? শিশুকে দেখায়। এখানে দেখো মা চাঁদ দেখায়, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর নাই। সুতরাং এখানে দেখো কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আছে। সুতরাং এই যে এখানে এইটাকে আমরা বলতে পারি কি বলতো, এটা হচ্ছে আমাদের প্রযোজক কর্তা। কি কর্তা? প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা, বুঝছো? প্রযোজক কর্তা, কথা বুঝতে পারছো? প্রযোজক কর্তা। যেমন আমি বললাম যে শিকারী শিকার করে, এখানে শিকারী মুখ্য কর্তা, কিন্তু শিকারী হরিণ শিকার করে, তাহলে এখানে কাকে শিকার করে? হরিণ শিকার করে। সুতরাং এই যে শিকারীটা আছে, এই শিকারীটা হচ্ছে কি কর্তা বলতো? এই শিকারীটা হচ্ছে তখন প্রযোজক কর্তা। শিকারী হরিণ শিকার করে, তখন হরিণের মাধ্যম দিয়ে সে কাজ করিয়ে নেয়। ফাইন, ক্লিয়ার? আচ্ছা, গেল। এইবার আসো ভাইয়া, খেয়াল করে দেখো প্লিজ। এখন যেই কনসেপ্টটা পড়াবো এটা খুব ইম্পর্টেন্ট। তো প্রযোজক ধাতু আর কর্মবাচ্যের ধাতু সেম, কোনো পার্থক্য নেই। খালি পার্থক্য এই জায়গাতে, প্রযোজক ধাতুতে প্রযোজক কর্তা থাকে, প্রযোজক ধাতুতে প্রযোজক কর্তা থাকে। ওকে, প্রযোজক ধাতুতে প্রযোজক কর্তা থাকে, আর কর্মবাচ্যের ধাতুতে প্রযোজক কর্তা থাকে না। প্রযোজক ধাতুতে কর্মবাচ্যের কর্তা থাকে না, এটাই হচ্ছে পার্থক্য। ব্যাপারটা আমি একটু ভালো করে বুঝাই, তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো আমি বললাম যা কিছু হারায়, যা কিছু হারায় গিন্নি বলে, গিন্নি বলে কেষ্টা বেটায় চোর। গিন্নি বলে কেষ্টা বেটায় চোর। কেষ্টা মানে হচ্ছে কেষ্টা বেটা চুরি করছে। তাহলে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটায় চোর। এখন বলো তো, এই যে এখানে হারাই যে ক্রিয়াটা আছে, একটু ভালো করে খেয়াল করো। এই হারাই ক্রিয়াটা দেখো তো, এই হারাই এইখানে বলতো এই বাক্যে কোনো প্রযোজক কর্তা আছে? কেউ কি কারো মধ্য দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছে? বলতো, বলো, কেউ কি কারো মধ্য দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছে? বলতো, কেউ কি কারো মধ্য দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছে? বলো, ইয়েস অর নো। কেউ কি কারো মধ্য দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছে? ইয়েস অর নো বলো। করাচ্ছে না, কেউ কারো মধ্য দিয়ে কোনো কাজ করাচ্ছে না। যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। গিন্নি কারো মধ্য দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছে না। কেষ্টা নাম, নাম, কেষ্টা বেটাই চোর মানে কেষ্টা বেটা সে চুরি করছে না। তাহলে এখানে কেউ কারো মধ্য দিয়ে কি করছে না? কাজ করিয়ে নিচ্ছে না। কথা ভালো করে বুঝো, এইখানে কেউ কারো মধ্য দিয়ে কি করছে না? কাজ করিয়ে নিচ্ছে না। সুতরাং যেহেতু এখানে কেউ কারো মধ্য দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছে না, সুতরাং এই হারায় এটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। কি বাচ্যের ধাতু? কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্যের ধাতু, কারণ এখানে কোনো প্রযোজক কর্তা নাই। এইবার আসো আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো ভালো বুঝবা। ধরো আমি বললাম যে সাপুরে, সাপুরে সাপ খেলা দেখায়। সাপুরে সাপ খেলা দেখায়। এইবার বলো, সাপুরে সাপ খেলা দেখায়। এইবার বলো তো, এই যে সাপুরে সাপ খেলা দেখায়, এই দেখায় এটা কি প্রযোজক ধাতু নাকি এটা কর্মবাচ্যের ধাতু? বলো, এটা কি প্রযোজক ধাতু নাকি এটা কর্মবাচ্যের ধাতু? এবং মনে রাখবা সেম কেন বলছি, কারণ এই প্রযোজক ধাতু আর কর্মবাচ্যের ধাতু দুটোই সবসময় বাক্য দিয়ে থাকবে, অর্থাৎ বাক্য ছাড়া এই ধাতুগুলো কখনোই থাকবে। যেমন আমরা মৌলিক ধাতু যেগুলো পড়ছি, বাংলা ধাতু, বিদেশি ধাতু, সংস্কৃত ধাতু, এগুলো সিঙ্গেল একটা শব্দ থাকে। বাট প্রযোজক ধাতু আর কর্মবাচ্যের ধাতু মাস্ট এটা সবসময় কি থাকবে বলতো? এটা বাক্য দিয়ে দেওয়া থাকবে। এইবার বলো, হ্যাঁ, তাহলে সাপুরে সাপের মধ্য দিয়ে তার খেলাটা পরিচালনা করে। তাহলে এই যে দেখায় এটা কিন্তু কি ধাতু বলতো? এইটা প্রযোজক ধাতু। এটা কি ধাতু? এটা প্রযোজক ধাতু। এটা কি ধাতু? প্রযোজক ধাতু। ওকে, এটা কি ধাতু বলতো? এটা প্রযোজক ধাতু। তাহলে মা শিশুকে চাঁদ দেখায়, এটাও প্রযোজক ধাতু। রাখাল গরু চড়ায়, এটাও প্রযোজক ধাতু। শিক্ষক ছাত্রকে পড়ায়, এখানে এটাও প্রযোজক ধাতু। বুঝছো? ওকে, এই তো ভেরি গুড। তাহলে তোমরা বুঝতে পারছো। এইবার আসো ভাইয়া, আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমরা আরো ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবা। তো উদাহরণটা একটু ভালো করে খেয়াল করো, দেখো যে তোমরা এটা পারো কিনা। এটা পারলে তোমরা বস। আমি বললাম যে কাজটি ভালো দেখায় না। কাজটি ভালো দেখায় না। এবার বলো, কাজটি ভালো দেখায় না, এখানে এই দেখায় এটা কি প্রযোজক ধাতু নাকি কর্মবাচ্যের ধাতু? বলো, বলো, প্রযোজক ধাতু নাকি কর্মবাচ্যের ধাতু? বলো তো, এটা কি প্রযোজক ধাতু নাকি এটা কর্মবাচ্যের ধাতু? বলো, এটা কি প্রযোজক ধাতু নাকি কর্মবাচ্যের ধাতু? কাজটি ভালো দেখায় না। ভেরি গুড। এখন কাজটি ভালো দেখায় না, বলো তো, কাজটি ভালো দেখায় না। এখানে কেউ কি কারো মধ্য দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছে? বলো তো, কেউ কি কারো মধ্য দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছে? বলো, না, করাচ্ছে না। সুতরাং এটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। তাহলে এবার আমাকে বলো তো, এই প্রযোজক ধাতু আর কর্মবাচ্যের ধাতু এটা কি 100 ক্লিয়ার কিনা বলো তো? তোমরা কি বুঝতে পারছো? প্রযোজক ধাতু আর কর্মবাচ্যের ধাতু এইটা কি ক্লিয়ার কিনা প্লিজ বলো তো?
প্রযোজক ধাতু আর কর্মবাচ্যের ধাতু, এটা ক্লিয়ার কিনা? আমি একটু পরে তোমাদেরকে ভার্সিটির প্রশ্নগুলো সলভ করাবো, সো খুব গুরুত্ব দিয়ে ক্লাসটা ভালো করে করো। তাহলে বলো তো প্রযোজক ধাতু আর কর্মবাচ্যের ধাতু এটা কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? প্রযোজক ধাতু আর কর্মবাচ্যের ধাতু এটা কি ক্লিয়ার? বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা? ভেরি গুড, তাহলে এইটা আমাদের ক্লিয়ার, 100% ক্লিয়ার। এইবার আসো আমরা এখন বাকি আছে কোনটা বলো তো? বাকি আছে আর নাম ধাতু। বাকি আছে কি ধাতু বলো তো? বাকি আছে নাম ধাতু। ওকে, তো চলো এইবার আমরা নাম ধাতু যেটা এটা ভালো করে পড়ি। হ্যাঁ, তো এইবার চলো আমরা নাম ধাতু যেটা এটা ভালো করে পড়ি। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। তো এইবার আসো নাম ধাতুটা কি? নাম ধাতুটা হচ্ছে, মনে রাখবা, এইখানে সবকিছুর সাথে, এখানে যা কিছু আছে সবকিছুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়। কি প্রত্যয় যুক্ত হয় বলতো? আ প্রত্যয়। আ প্রত্যয় যুক্ত হয়। বিশেষ বিশেষণ অনুকার যাই বলো সবকিছুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়। ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বুঝাই। যেমন খেয়াল করো, যেমন ধরো আমি বললাম যে এখানে ধরো, এই যে ধরো আমি বললাম যে, আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। যেমন খেয়াল করো ঘুম, এই যে দেখো ঘুম, এই ঘুম এইটার সাথে দেখো আকার যুক্ত হয়েছে, সুতরাং এটা নাম ধাতু, বুঝছো? দেখো চমক, চমক, দেখো এই চমক, বলো তো তাহলে চমক এটাকে তুমি যদি নাম ধাতু করতে চাও তাহলে এটা রূপটা কি হবে? হ্যাঁ, তবে এখানে কথা আছে, সেটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, আর হচ্ছে অনুকার। অনুকার মানে হচ্ছে কোনো জিনিসের সাউন্ড, কাল্পনিক সাউন্ড, যেমন হো হো, শুশো, ভোমো, ঝনঝন। তাহলে এই টাইপ যেগুলো, এগুলোর সাথে যদি তুমি আ প্রত্যয় যুক্ত করো প্লাস আকার, তাহলে এগুলো হচ্ছে নাম ধাতু। তাহলে বলো তো ঘুমের সাথে আকার যুক্ত করছে ঘুমা। এবার বলো চমকের সাথে কি যুক্ত করলে এটা নাম ধাতু হবে? বলো তো চমকের সাথে আকার যুক্ত করলে কি যুক্ত করলে বলো? চমকা, চমকা। ওকে, তাহলে ঘুমা এটা নাম ধাতু, চমকা এটা নাম ধাতু। এবার বলো আমি লিখলাম ঝনঝন, ঝনঝন। এবার বলো এটা নাম ধাতু কি হবে? ঝনঝন এটা নাম ধাতু কি হবে বলো তো ভাইয়া? এটা নাম ধাতু কি হবে? উত্তর করো প্লিজ। ঝনঝন এটা নাম ধাতু কি হবে বলো তো? ঝনঝন এটা নাম ধাতু কি হবে? ঝনঝন এটা নাম ধাতু কি হবে বলো? ঝনঝনা এটা নাম ধাতু কি হবে বলো? ঝনঝনা। ওকে, ঝনঝনা। তাহলে এইবার বলো তো নাম ধাতু কি বুঝতে পারছো? খুবই সিম্পল। অর্থাৎ যদি কখনো দেখো যে, খুব ভালো করে খেয়াল করো, যদি কখনো দেখো যে কি, যে আকার যুক্ত আসে, বিশেষ্য বিশেষণ এটার সাথে আকার যুক্ত আছে, সেটা হচ্ছে নাম ধাতু। ঠিক আছে? তো এই যে তোমাদের যে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ যে শুরু হলো, ধরো আমি তোমাদেরকে খুব সিম্পল বিষয় বলি। এইখানে আমাকে যদি বলো যে ভাইয়া কারা পাস করবে কারা ফেল করবে, হ্যাঁ, তো এইখানে তোমাকে একটা কৌশল আমি বলে দিব, এবং যেই কৌশলটা তোমার কিছুদিন পরে, আজ হোক কাল হোক, যেটা তোমার খুব কাজে লাগবে যদি তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি যদি সফল হতে চাও। ফর এক্সাম্পল তুমি এখন এই সিচুয়েশনে আছো, এই যে এটা হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা শেষ, এইখান থেকে তোমার অ্যাডমিশনের জার্নিটা ধরো শুরু হলো। ঠিক আছে? আর এই অ্যাডমিশনের জার্নি এখান থেকে শুরু হলো, তোমাকে যেতে হবে এই জায়গাতে ফর এক্সাম্পল এই জায়গাতে হচ্ছে ডিইউ বা ঢাকা ইউনিভার্সিটি বা আদার্স যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও। এখন এই অ্যাডমিশন জার্নি শুরু করলে দেখবা যে তুমি যখন প্রস্তুতি নিতেছো খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, কিন্তু এই প্রস্তুতি নিতে নিতে দেখবা যে হঠাৎ করে একটা সময় আসলো যে তুমি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করলা না। এইভাবে তুমি একটা, তোমার কাছে মনে হইলো যে তুমি আসলে নিচে নেমে গেছো, অর্থাৎ তুমি ভালো করে উঠতেছো বাট তুমি নিচে নেমে যাচ্ছ। এরপর তুমি আবার যখন পড়াশোনা করবে আবার ভালো আগাচ্ছ, কিন্তু দেখবা যে একটা সময় গিয়ে তুমি আবার নিচে নেমে গেছো। কখনো দেখা যাবে যে তুমি ভালো করে পড়তে পারতেছো না, তুমি অসুস্থ হয়ে গেছো। কখনো দেখা যাবে যে তুমি দেখতেছো যে তোমার থেকে তোমার বন্ধু বান্ধবী আরো অনেক ভালো পারতেছে, তখন তোমার কাছে মনে হবে যে আল্লাহ আমি তো চান্স পাবো না, আমি অনেক পিছিয়ে গেলাম, আমি এইভাবে ডাউন করলাম। আবার একটু আগাচ্ছ, আবার দেখলে যে কি তুমি আবার পরীক্ষায় খারাপ রেজাল্ট, কোচিং এর পরীক্ষায় খারাপ রেজাল্ট, আবার দেখলে যে এরপরে আবার খারাপ রেজাল্ট। এইভাবে দেখো আপ এন্ড ডাউন করবে। কিন্তু এই আপ এন্ড ডাউনের মাঝখানে তুমি যদি কখনো এটা মনে করো যে আমি তো খারাপ রেজাল্টই করতেছি, আমাকে দিয়ে মনে হয় আর হবে না, এই যে যখন তুমি চিন্তা করবা এই কথাটা যে আমাকে দিয়ে আর হবে না, আমি তো রেজাল্ট খারাপ করতেছি, তখন কিন্তু কন্টিনিউ তুমি কিন্তু নিচের দিকেই নামবা। কারণ আমাকে দিয়ে হবে না, সুতরাং আমি পড়াশোনা, এই আমাকে দিয়ে হবে না এটা মনে করা মানে কি আমি আর পড়লেও এটা কোনো আউটপুট আসবে না, তখন পড়া অফ করে দিবা, তখন নিশ্চিত আবার গন্তব্যের দিকে চলে যাবা, ডাউন, তাই না? ব্যাপারটা তো এরকমই, আবার এইখান থেকে এইখানে চলে আসবা। কিন্তু এই যে দেখো খারাপ করতেছো, নর্মালি চিন্তা করো, এই যে দেখো উপরের দিকে উঠতেছো, রেজাল্ট খারাপ হচ্ছে, পড়াশোনা কম করছো, আবার পড়তেছো, দেখো আস্তে আস্তে কিন্তু তোমার গন্তব্য কিন্তু উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, তুমি হয়তো হাঁটতে গিয়ে এই পথে, কাঁটাযুক্ত পথ, তুমি হয়তো পড়ে গেছো, কিন্তু আবার উঠা আবার তো একটু আগাইছো, আবার পড়ে গেছো, আবার তো একটু আগাইছো, এই যে গন্তব্যটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে।
কিন্তু যখন এটা মাথায় আসবে আমাকে দিয়ে হবে না, আমি রেজাল্ট খারাপ করতেছি, আমার থেকে আমার ওই বন্ধু বান্ধবী ও তো আরো বেশি পারতেছে, সুতরাং আমাকে দিয়ে হবে না, টিচার আমাকে ক্লাসে প্রশ্ন করছে আমি তো উত্তর দিতে পারি না, আমাকে দিয়ে হবে না, তখন 100% গন্তব্য নিচের দিকে। আর ইউনিভার্সিটি যদি চান্স পেতে চাও তাহলে গন্তব্য থাকতে হবে উপরের দিকে, এই কাঁটাযুক্ত পথে তোমাকে উপরের দিকে এগিয়ে যেতে হবে। সুতরাং কখনোই হতাশ হওয়া যাবে না, আমাকে দিয়ে হবে না এই কাজ করা যাবে না। আমাকে যদি বলো যে ভাইয়া কয় ধরনের স্টুডেন্ট পরীক্ষাতে, কয় ধরনের স্টুডেন্ট ভার্সিটিতে চান্স পাবেন, আমি বলবো 2 ধরনের স্টুডেন্ট। যারা কোচিং এ খুব ভালো রেজাল্ট করে তারা চান্স পায় না অধিকাংশ ক্ষেত্রে, যারা কোচিং এ খুব খারাপ রেজাল্ট করে তারা চান্স পায় না। কেন? কারণ আমি এরকম স্টুডেন্ট দেখেছি যারা ইউনিভার্সিটিতে যখন ফেল করে, ধরো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কোচিং এ যখন তারা ফেল করে, অনেক স্টুডেন্ট দেখছি যারা ফেল করে, ভালো রেজাল্ট করে না, ফেল করে। ফেল করলে তারা যে কাজটা করে সেটা হচ্ছে আল্লাহ আমাকে দিয়ে হবে না, শেষ। কোচিং এর রেজাল্ট কখনোই তোমাকে আসলে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না। তুমি কোচিং এর রেজাল্টে বারবার ফেল করলে তাতে কি হয়েছে? তাতে কি কোনো সমস্যা? না। কিন্তু তুমি যদি এইটা মনে করো যে এই কোচিং এর রেজাল্টে ফেল করা মানে আমার আর চান্স হবে না, তাহলে আসলেই তোমার চান্স হবে না। এই গেল এক ধরনের স্টুডেন্ট। কাজে কোচিং এর এক্সাম, যে কোনো এক্সামে ফেল করতে পারো, বাট তোমার টার্গেট কিন্তু এই এক্সাম গুলো না, তোমার টার্গেট আসল এক্সাম। সো ওইখানে গিয়ে আসলে তোমার মূল্যায়নটা হবে, এই এক্সামে না। আরেক ধরনের স্টুডেন্ট যারা কোচিং এ খুব ভালো রেজাল্ট করে, 100তে যারা মনে করো 100তে যারা 98, 100তে 100 পায়, তারা খারাপ রেজাল্ট করে। এই যে কোচিং এ যখন 100, 100, 200 স্টুডেন্টের ভিতরে যখন তারা ফার্স্ট হয়, তখন মনে মনে তো এটা তাদের ভাবই চলে আসে, এই ঢাকা ইউনিভার্সিটি ধুর, এটা কোনো ব্যাপার, হ্যাঁ অক্সফোর্ড ক্যামব্রিজ এগুলো হলে তো হয়, ঢাবি এটা কোনো ব্যাপারই না। এই যে ভাবটা যখন চলে আসে না মনের ভিতরে, যখন এই ভাবটা তোমাদের চলে আসবে, তখন মনে করবা যে অধপতন নিশ্চিত, চান্স হবে না। কোচিং এর রেজাল্ট ভালো করলে যে তোমার মূল ভার্সিটি এক্সামে তুমি ফার্স্ট হবা, ভালো রেজাল্ট করবা, চান্স পাবা, এরকম কোনো নিশ্চয়তা নেই। আবার কোচিং এর এক্সামে খারাপ করলেই যে তুমি চান্স পাবা না, এরকমও কোনো নিশ্চয়তা নেই। কাজেই এই এক্সামগুলোতে ভালো করলে সেটাতে বেশি আনন্দিত হলে চান্স হবে না, ঠিক আছে? বেশি আনন্দিত হলে নিজের ভিতরে অহংকার চলে আসবে, পারিবারিক একটা ভাব চলে আসবে, আর পারিবারিক ভাব এলেই পড়াশোনা হবে না। আর 2, রেজাল্ট খারাপ হবে কিন্তু হতাশ হয়ে যাবে না, রেজাল্ট খারাপ হবে পড়াশোনা কমিয়ে দেওয়া যাবে না, টানা রেজাল্ট খারাপ হবে কিন্তু আমি আমার পড়া চালিয়ে যাবো, তা না হলে চান্স হবে না, বুঝছো? তো এইবার আমরা মোটামুটি আমাদের এই জায়গাটায় আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, ঠিক আছে, ফাইন। এইবার আসো আমরা একটু দেখি আমাদের অসম্পূর্ণ ধাতু আছে 5টা, পরীক্ষাতে প্রশ্ন আসে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আ, আচ, ন, বট, ক, থাক, এইটা এই 5টা হচ্ছে অসম্পূর্ণ ধাতু। আ, আচ, ন, বট, থাক, আ, আচ, ন, বট, থাক, এই 5টা অসম্পূর্ণ ধাতু। কেন? দেখো এই কর ধাতুর কিন্তু 3 কালের রূপ আছে। যেমন এই কর ধাতুর ভবিষ্যৎ রূপ কি? করব, তাই না? এই কর ধাতুর বর্তমান রূপ কি বলতো? করতেছি। এই কর ধাতুর অতীতের রূপ কি বলো? করলাম, তাই না? তাহলে দেখো এটার কিন্তু 3 কালের রূপই আছে, এই জন্য এগুলো হচ্ছে সম্পূর্ণ ধাতু। বাট এই 5টা 3 কালের রূপ পাওয়া যায় না। যেমন দেখো এই যে আচ ধাতু, যেমন দেখো বর্তমান যদি বলি, আচ ধাতুর বর্তমান রূপ কি বলো? আসি। দেখো আসি। আচ ধাতুর, খেয়াল করো, আচ ধাতুর ভবিষ্যৎ রূপ কি হবে? আচ্ছা আসি, এটার ভবিষ্যৎ রূপ কি হবে বলো তো? বলো বলো, আচ ধাতু এটার ভবিষ্যৎ রূপ কি হবে বলো তো ভাইয়া? আচ ধাতু এটার ভবিষ্যৎ রূপ কি হবে বলো? আচ ধাতু এটার ভবিষ্যৎ রূপ কি হবে? আছি, ফাইন, এটা বর্তমান। এটার ভবিষ্যৎ কি হবে বলো? পারবা? এটার ভবিষ্যৎ হবে কি বলতো? এটার ভবিষ্যৎ হবে থাকবো, তাই না? এখন দেখো তো, এই যে দেখো এখানে কর, এই যে করব, করতেছি, করলাম, সবগুলো ধাতু কি বলো? কর। কিন্তু এখানে দেখো তো আজ ধাতু, এইটার বর্তমান কাল হচ্ছে আজ, কিন্তু এটার ভবিষ্যৎ কাল হচ্ছে থাক। এটার ভবিষ্যৎ কালের রূপ কি? থাক। তাহলে দেখো এখানে কিন্তু 3 কালের কোনো কাল পাওয়া যায় না, দেখছো? আবার দেখো আজ ধাতুর অতীত কালের রূপ কি বলতো? আজ ধাতুর অতীত কালের রূপ কি? হ্যাঁ, আমি আসি, কিন্তু অতীত কাল হলে কি বলবো? আমি বলবো যে আমি ছিলাম। এখন দেখো এই যে এই ধাতুটা কিন্তু আরেক রকম, ছি ধাতু, ঠিক আছে? তাহলে মানে কি? ছিল ধাতু, তাই না? এখন তাহলে দেখো তো এই ধাতুগুলো 3 কালের কোন রূপ পাওয়া যায় না। এই জন্য পরীক্ষার প্রশ্ন আসে আ, আচ, ন, বট, থাক, এই 5টা হচ্ছে অসম্পূর্ণ ধাতু। পরীক্ষার প্রশ্ন আসবে অসম্পূর্ণ ধাতু কয়টা? উত্তর হচ্ছে 5টা। কি কি বলতো? আ, আচ, ন, বট, থাক। আবার বলছি আ, আচ, ন, বট, থাক, আ, আচ, ন, বট, থাক,
আজ ন বট থাক। ওকে, এই 5টা হচ্ছে কি ধাতু বলো তো ভাইয়া? অসম্পূর্ণ ধাতু। থ্যাংক ইউ সো মাচ। এইবার আসো ধাতুর গণ 20টি। ঘন শব্দের অর্থ কি? পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে। উত্তর হচ্ছে ঘন শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। ঘন শব্দের অর্থ কি? ঘন শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। ওকে, ঘন শব্দটা এইভাবে ডিটেলস কেউ পড়াবে না রে বাবা, কেউ পড়াবে না, বুঝছো? ভালো করে শুনিও। তোমরা হচ্ছে কি, তোমরা হচ্ছে সস্তা জিনিসের পাগল বেশি। একজন একটা কোর্স একটা কমাই দিল, একজনে কোর্স ফি কমাই দিল, হুমড়ি খেয়ে গিয়ে পোলাপাইন সেখানে পড়ে। ভালো জিনিসের দাম কখনো কম হয় না। ভালো টিচারের অফলাইনে তোমরা তো অনেকেই পড়ো, একাডেমিকেও পড়ছো, যে খুব ভালো টিচার, যার নাম কাম সুনাম সবচেয়ে বেশি, সে কখনো কমে পড়ায় না। সে কমে কেন পড়াবে? সে বেশি টাকা দিলেও তো স্টুডেন্ট আসে। এখন আমি কি চিন্তা করব যে আমি কম টাকায় কোর্স দিব? স্বাভাবিক না। কম টাকায় কোর্স কে দিবে? যে চিন্তা করবে, খুব সিম্পল নর্মাল হিসাব, যে চিন্তা করবে যে আমার কিছু স্টুডেন্ট হলে আমার কিছু টাকা আসলে হয়, সেই কোর্স ফি কম দিবে। যার অন্য ধান্দা আছে যে আমি এখানে কোর্সে ভর্তি করাবো, তোমাদেরকে ভর্তি করায় আমার এক সেট বই ধরাই দিব, আমি 500-1000 টাকা দিয়ে ভর্তি করাবো, এটাই আমার লাভ। আবার আমি বই থেকে লাভ করব 200-300 টাকা, আবার আমি এক সেট বই থেকে আবার আমি 1000 টাকা লাভ করবো, সেই তোমাকে কম দামে ভর্তি করাবে। সবাই কম দামে ভর্তি করাবে না। এটা খুব সিম্পল বিষয়। তোমার ভাইয়া তোমাকে এসে যতই ইমোশনাল কথাবার্তা বলুক যে আমরা চাই প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের স্টুডেন্ট থাকুক, যারা দরিদ্র পরিবারের, তারা যাতে কম দামে কিনতে পারে আমাদের কোর্স, এই জন্য আমরা আমাদের কোর্স ফিটা এত কম রেখেছি। ভণ্ডামি, ভণ্ডামি। তোমরা বুঝো না, না বুঝে এই খপ্পরে পা ফেলো। গতবারের আগের বার অ্যাডমিশনে অনেক স্টুডেন্ট, আমি নাম বলবো না, একজন লোক কিংবা একটা প্ল্যাটফর্ম যেই হোক, কম টাকা দিয়ে অনেক স্টুডেন্ট নিছে, কিন্তু অবস্থাটা এমন হয়েছে যে স্টুডেন্ট শেষ পর্যন্ত গিয়ে ওই টিচারকেও গালি দিতে ছাড়ে নাই। কারণ কি? অন্য দান্দা। খালি কম হলেই যে ভালো, ব্যাপারটা এরকম না। বরং দামি জিনিস, সস্তা জিনিস খুব নর্মাল। তুমি একটা সস্তা জামা কিনবা, এটা অনেক ভালো হওয়ার পসিবিলিটি কম, খারাপ হওয়ার পসিবিলিটি আছে। অর্থাৎ দুইটা, ভালো হইতে পারে ফাইন, খারাপ হইতে পারে। রাস্তা থেকে একটা জুতা কিনলাম 100 টাকা দিয়ে বা 200 টাকা দিয়ে, এই জুতা অনেকদিন যাইতেও পারে, তুমি কি শিওর? না। এই জুতা অনেকদিন নাও যাইতে পারে, তুমি কিন্তু শিওর না। শিওর বলো না। তুমি অ্যাপেক্স থেকে, বাটা থেকে একটা জুতা কিনলা, তুমি জানো যে এই জুতা খুব ভালো সাস্টেইন করবে, কিন্তু এই জুতার দাম 1500-2000, তুমি জানো। এখন ভাই অ্যাডমিশন সময় এই অ্যাডমিশন কি জীবনে বারবার দিবা? এই একবারই তো ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে হবে, একবারই পেতে হবে। তো একবারে কেন সস্তা জিনিসের পেছনে ঘুরবা বলো? যদি ভালো হয়, সস্তা জিনিস কিনে যদি ভালো হয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি ভালো না হয়, যদি খারাপ হয়, তাহলে তো ডাউন। ধরো শ্বশুর বাড়িতে যাচ্ছ 100 টাকা দিয়ে গুলিস্তান থেকে জুতা কিনে নিলা। এখন তুমি কি এই কাম জীবনে করবা? তুমি জানো এই জুতা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। আচ্ছা, যদি অর্ধেক পথ গিয়ে ছিঁড়ে যায়, তাহলে শ্বশুর বাড়িতে জুতা ছাড়া যাওয়া লাগবে। হ্যাঁ, যখন তুমি ঘরে আসবা, যখন তোমার জুতাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জুতা না হলে, তখন তুমি এটা রিস্ক নিয়ে কিনতে পারো। কিন্তু ওই জুতা শ্বশুর বাড়িতে যাওয়ার আগেই যদি ছিঁড়ে যায়, তুমি কি ওই জুতা কিনবা না? তাহলে সেইটা বুঝো, অ্যাডমিশন তো বারবার আসবে না, তো এখানে কেন সস্তা জিনিসের পিছনে ঘুরো? বুঝছো? তো সস্তা দামি সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কোয়ালিটি। অধিকাংশ ক্ষেত্রে সস্তা যে জায়গাগুলো দেখি কোয়ালিটিহীন, কোয়ালিটি থাকে না, এটা মাথায় রাখিও তোমরা, ঠিক আছে? তো এখন এগুলো মাথায় রাখিও, বাকিটা তোমরা বুঝো। আর আমার বাংলাবাজ বই যেটা, এটার জন্য অনেকে বলেছো, এটা গতকাল এটা প্রেসে ঢুকেছে। হোপফুলি ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে আমি বই নিয়ে আসতে পারবো এবং তোমরা বই আসলে তোমরা ক্লাস করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি। এই যে এগুলো হচ্ছে ধাতুর ঘন, কাঠ, সু, দি, লিক, এই ঘনগুলো আমাদের জানার দরকার না, আমরা শুধু এটা জানবো ধাতুর ঘন 20টা। ফাইন। এইবার আসো, আমাদেরকে এখানে 2টা প্রশ্ন দিল। এখানে বলছে কাঠ কোনটি কাঠ আদি গণের অন্তর্গত। খেয়াল করো, এখন কাঠ এটার সাথে মিল আছে, আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য 2টা টেকনিক। নাম্বার 1, কাঠ এখানে অক্ষর কয়টা বলো? কাঠ এখানে অক্ষর কয়টা? একটা অক্ষর। আমরা জানি বাংলিশ লিখবো, বাংলিশ লিখলে যতগুলো ভাওয়েল পাবো ততগুলো অক্ষর। কাঠ, এই যে দেখো বাংলিশ লিখলাম, একটা ভাওয়েল, সেখানে একটা অক্ষর, ঠিক আছে? এখন দেখো তো, এইখানেও দেখো কিন, এখানেও একটা অক্ষর, শুন এখানেও একটা অক্ষর, গাহা এখানে কিন্তু 2টা অক্ষর। এই যে দেখো, আমি যদি এটা বাংলিশ লিখি গা হা, দেখো 2টা ভাওয়েল, 2টা ভাওয়েল। সেখানে বলো, দুঃখিত, আমার আসলে ওয়াইফাইটা চলে গেছে। হ্যাঁ, ওয়াইফাইটা চলে গেছে। এখন দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও তো। বলো, এখন কি দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখন দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও প্লিজ। দেখতে পাচ্ছ?
ওকে, ভেরি গুড। এখন এখন তো ঠিক আছে তাই না? এখন কি দেখতে পাচ্ছ ভিডিও, কি এখন দেখা যাচ্ছে বলো তো? ক্লাস বন্ধ হয়ে গেছে, এখন কি ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এইবার তোমরা বলো যে নিচের কোনটি ফিরা আদিগণের অন্তর্গত। আমি আবার বুঝাচ্ছি, আদিগণের অন্তর্গত যখন বের করবা তখন দেখবা যে এইখানে নিচের কোনটি কাট আদিগণের অন্তর্গত। কাট, তো এখানে কাট আমরা জানি বাংলিশ লিখলে যতগুলো ভাওয়েল পাই ততগুলো অক্ষর, তাহলে দেখো কাট এখানে একটা ভাওয়েল, সো এখানে একটা অক্ষর। এখন এইখানে দেখো কিন, এখানে একটা অক্ষর, শুন একটা অক্ষর, চাল একটা অক্ষর, গাহা এখানে অক্ষর কিন্তু দুইটা, গা হা। দেখো এই যে বাংলিশ লিখছো ভাওয়েল দুইটা পাইছো, সেইটা বাদ। এখন যেহেতু এই তিনটাই তো সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে একটা। এই জন্য তোমাকে তাকাতে হবে এই যে কয়ের সাথে প্রথম বর্ণের সাথে সংযুক্ত কারটা কি আছে, আকার। এখন দেখো এই তিনটার ভিতরে বলতো আকার কোনটার সাথে আছে বলতো? আকার আছে ক্ষয়ের সাথে, ডি এর সাথে, ঠিক আছে? সো ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। এইবার বলো ফিরা, এইটার আদিগণের অন্তর্গত কোনটা? দেখো তো ফিরার সাথে এখানে কোনটা মিলে? জাস্ট একটা জিনিস তুমি যদি খেয়াল করো তুমি পারবা, বলতো এখানে এটার সাথে কোনটা মিলে বলতো? দেখি তোমরা উত্তর করতে পারো কিনা, বলতো কোনটা মিলে? বলো ফিরা কোনটি ফিরা আদিগণের অন্তর্গত, বলতো কোনটা মিলে এখানে? ফিরা আদিগণের অন্তর্গত, ভেরি গুড। তাহলে দেখো ফিরা কিছুই করা লাগবে না, জাস্ট আমাকে দেখতে হবে ফিরা প্রথম বর্ণের সাথে সংযুক্ত কারটা কি আছে বলো? ইকার, রাইট? সো এখানে ইকার আছে একমাত্র অপশন সিতে, একমাত্র অপশন সিতে, সুতরাং অপশন সি এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার বলো ধাতুর গণ নির্ণয় করতে বললে আমরা কি পারবো বলো তো ভাইয়া? ধাতুর গণ নির্ণয় করতে গেলে আমরা কি পারবো? সো আবার বলছি, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমরা মাস্ট আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন এই কোর্সটা তোমরা দেখতে পারো। হ্যাঁ, তো এটা এই কোর্সটা তোমরা দেখতে পারো। আমি আশা করি যে এই কোর্সটা ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক ভালো হবে, বেস্ট এন্ড বেস্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে কিনা বলো তো, বুঝছো? আচ্ছা, ভেরি গুড। এইবার আচ্ছা ঠিক আছে, তোমরা কি ক্লাস বুঝছো আজকের ক্লাস? ওকে, তো আমরা মোটামুটি আজকের ক্লাসটা হোপফুলি বুঝতে পারছি। তো তোমরা অবশ্যই আমাদের এই যে ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 3.0 এই কোর্সটা দেখতে পারো, ইনশাল্লাহ ভালো হবে, অনেক ভালো হবে আশা করি। আর আমি আরো কিছু প্রশ্ন দেখাতাম, বাট ওভারঅল তুমি যদি বই থেকে সলভ করো তাহলে দেখবে যে আমি যে প্রশ্নগুলো এখানে দেখাচ্ছি সেম ওই প্রশ্নগুলোই এখানে আসবে, বুঝছো? আমি যে প্রশ্নগুলো এখানে দেখাচ্ছি মানে আমি যা যা পড়াইছি প্রশ্ন ওই জায়গা থেকেই আসছে। তো আমার আরো একটা ক্লাস ছিল, এই জন্য আর ক্লাসটা বড় করতে পারলাম না, ওভারঅল পুরো কনসেপ্টটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আমাকে একটু জানিয়ে দাও আজকে এই যে ধাতুর উপর ক্লাস নিলাম, এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর যারা অবশ্যই ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তনের যারা প্রিপারেশন নিবে তারা আমাদের এই কোর্সের সাথে থাকতে পারো। বাংলার জন্য আমি, সাধারণ জ্ঞানের জন্য তোমাদের ফারিয়া আপা এবং তাইব ভাইয়া, এবং ইংরেজি নিবে সব ক্লাস মানিক ভাইয়া। আশা করি ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে। এবং গত বছর আমাদের ভার্সিটি অ্যাডমিশনে যেভাবে আমাদের পেইড ব্যাচ থেকে চান্স পেয়েছে, এবছরও আশা করি ইনশাল্লাহ আমাদের এর থেকে বেশি স্টুডেন্ট চান্স পাবে। তো তোমরা ভালো থাকবা, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।